চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে কাজ না করার বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের সিদ্ধান্ত 3টি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে স্থগিত করেছে হাইকোর্ট। দর্শক, ঠিক এই বিষয়টিতে কথা বলতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সহ সভাপতি মুনতাজুর রহমান আকবর। আপনাকে স্বাগত জানাচ্ছি আনন্দযোগে। হাইকোর্ট থেকে শাকিব খানের উপর চলচ্চিত্র পরিবারের অর্পিত যে নিষেধাজ্ঞা করা হয়েছিল তা স্থগিত করা হয়েছে, তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? এই ব্যাপারে আমাদের মতামত হচ্ছে, আমরা শুধু ফেসবুক এবং অনলাইন মাধ্যমে জানতে পেরেছি, আর এখনো হাইকোর্টের রায় আমাদের চলচ্চিত্র পরিবারের কাছে এসে পৌঁছায়নি। আর পৌঁছালে হয়তো আমরা রায় কি লিখেছে বা কি নির্দেশ আমাদের জন্য দিয়েছে সেটা হাইকোর্টকে সম্মান রেখে আমরা সেটা চেষ্টা করব। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা আমি একজন স্বাধীন দেশের নাগরিক, তো আমি হয়তো কারোর সাথে কাজ করব না, শুধু শাকিব খান বলে কথা না। আমি এটা আমার ব্যক্তিগত বিষয় হয় যে আমাকে যদি কেউ প্রস্তাব দেয় যে আপনি কাজ করবেন, আমি কাজ করবো না, তো আমাকে তো কেউ জোর করে করাইতে পারবে না। এটা তো স্বাধীন দেশের, তাহলে বাক স্বাধীনতা থেকে শুরু করে সবকিছু স্বাধীনতা থেকে শুরু করে স্বাধীনতা কেড়ে নেওয়া হলো। তো এখন মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছেন যে আমাদের চলচ্চিত্র পরিবারের যেটা সিদ্ধান্ত, সেটা হচ্ছে যে চলচ্চিত্র পরিবারের যারা সদস্য, পরিচালক থেকে শুরু করে একদম টি বয় বা প্রোডাকশন বয় পর্যন্ত, তারা শাকিব খানের সাথে কোনো ছবিতে কাজ করবে না। তো সেটা হলো আমরা করব না। তো এখন ওখানে কি রায় দিয়েছে বা কি তারা আদালতে আবেদন করেছে, তো সেটা আমাদের জানার পরে আমরা হাইকোর্টে এটা সঠিক হয়তো আমরা জবাব তুলে ধরতে পারবো। চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল শাকিব খানের সঙ্গে এই পরিবারের কেউই কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো সেই সিদ্ধান্তর ব্যাপারে এই মুহূর্তে কোন অবস্থায় আছেন আপনি একটু বলুন। না, সেটা তেমন সিদ্ধান্ত কখনোই হয়নি। শুধু আমরা আমাদের যারা আছে তাদেরকে অনুরোধ করেছি যে আমরা যেহেতু এটা একটা সংকটের সময় চলছে, বা শাকিব খানের সঙ্গে যেহেতু একটা ভুল বোঝাবুঝি হয়েছে, বা শাকিব খানের ব্যবহারে চলচ্চিত্র পরিবারের যারা সম্মানিত সদস্য তারা মনক্ষুণ্ণ হয়েছে, সেখান থেকে চলচ্চিত্র পরিবার সিদ্ধান্ত নিয়েছে যে তাকে আমরা কখনো বা ব্যান বা অবাঞ্ছিত বা কোনো কিছু করি নাই, আমরা তার সাথে কাজ করব না। আর এই কেউ করলে বা কিছু করলে সেটা কি হবে সেটা এখন আমরা সিদ্ধান্ত নেই। এই ক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? এটা আমরা মহামান্য হাইকোর্টের রায়ের কাগজ আমাদের কাছে আসবে। যেহেতু আমরা কালকে জানলাম চলচ্চিত্র পরিবারের যারা 18 জন মুখপাত্র রয়েছেন, বিভিন্ন সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি বা মহাসচিব, তো তাদের কাছে রায়ের কাগজ এসে পৌঁছানোর পরে তারপরে মিটিং করার পরে সিদ্ধান্ত নিবে, এবং যদি প্রয়োজন মনে করে যে অ্যাডভোকেট বা ব্যারিস্টার ধরে এটা মোকাবেলা করা উচিত, সেটা তখন সেইভাবে মোকাবেলা করা হবে। যেহেতু আইনের একটা নিষেধাজ্ঞা বা একটা এসেছে, সেহেতু বিষয়টা আইনের মাধ্যমেই সেটা মনে হয় কথা বলা উচিত। এর আগে যৌথ প্রযোজনার নতুন নীতিমালা হবার কথা ছিল, তো সেই নতুন নীতিমালা কবে হচ্ছে এবং কি কি থাকতে পারে সেই নীতিমালাতে? যৌথ প্রযোজনার যে নীতিমালা, সেটা আমাদের যে চলচ্চিত্র পরিবার তথ্য মন্ত্রণালয়ের সাথে সভা করেছিল, সেই সভায় ওনারা মাননীয় তথ্যমন্ত্রী সহ ওনারা ওয়াদা করেছিল যে যৌথ প্রযোজনার নীতিমালা নতুন করে কমিটি গঠন করে তারপরে আমাদের সকল সংগঠনের কাছ থেকে প্রস্তাবনা নেবে। তো অলরেডি কমিটি আমরা চলে এসছে আমাদের কাছে। আমরা দেখেছি যে কমিটি যৌথ চলচ্চিত্র নীতিমালা কমিটি গঠন হয়েছে। সেখানে আমাদের কাছ থেকে প্রস্তাবনা চাওয়া হয়েছে যে যৌথ চলচ্চিত্র নীতিমালায় আগে যা ছিল সেখানে কি ভুলভ্রান্তি আছে বা আমরা কি চাই, বা সেই যৌথ প্রযোজনার নীতিমালার ফাঁকফোকর গলিয়ে কেউ এটা অন্যায়ভাবে কোনো চলচ্চিত্র যৌথভাবে ও দেশ থেকে এখানে, সেই দেশ থেকে এখানে বা এই দেশ থেকে সেখানে নেওয়ার কোনো ফাঁকফোকর যদি থাকে বা নীতিমালায় না থাকে, যেটা আমাদের দরকার, সেটা আমরা অলরেডি পরিচালক সমিতির পক্ষ থেকে আমরা
আমাদের কার্যনির্বাহী পরিষদের মিটিং করেছি। এই মুহূর্তে বাংলা চলচ্চিত্র যে অবস্থায় আছে এর থেকে আরো উন্নত করতে হলে, বাংলা চলচ্চিত্রকে আরো এগিয়ে নিতে হলে কি করা প্রয়োজন, এই বিষয়ে আপনার মতামতটা কি? এ বিষয়েও আমরা যৌথ প্রযোজনার পাশাপাশি আমরা মাননীয় মন্ত্রীর সাথেও কথা বলেছি এবং এই ব্যবস্থাপনা পরিচালক এফডিসি এবং তথ্য সচিব মহোদয়ের সাথে কথা বলেছি। আমাদের বর্তমান যে যুগ, যে ডিজিটাল সিনেমা নির্মাণের ক্ষেত্রে যেটা মান উন্নীত করার জন্য আপনার পরিচালক থেকে শুরু করে আমাদের সকল টেকনিশিয়ান, ক্যামেরাম্যান থেকে শুরু করে যাদের এই কাজ করার সর্বক্ষেত্রে বিশেষ করে টেকনোলজি হিসাবে বা টেকনিক্যাল সাপোর্ট যেগুলো দরকার এগুলোর আমরা ট্রেনিং এর ব্যবস্থা করার জন্য বলেছি। ওনারাও সেটা রাজি হয়েছেন। আমরা অচিরেই হয়তো সেই ওয়ার্কশপ শুরু করতে পারি, সেটা একটা বিষয়। আর আমরা পরিচালক সমিতির থেকে খুব অচিরেই আমরা নতুন মুখের সন্ধানে আমরা একটা প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি এফডিসির সহযোগিতায়, যা ভবিষ্যতে আবার চলচ্চিত্রে নতুন নায়ক নায়িকা আসবে, নতুন অভিনেতা অভিনেত্রী আসবে। আপনাদের জন্য অনেক শুভকামনা। আশা করব সকলের যৌথ উদ্যোগে বাংলা চলচ্চিত্র আরো অনেক এগিয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন চলচ্চিত্রের পরিচালক সমিতির সহ সভাপতি মুনতাজুর রহমান আকবর। চলছে আনন্দযোগ, ফিরছি কিছুক্ষণ পর। মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে জাজ মাল্টিমিডিয়া। এরই মধ্যে বেরিয়েছে এই ছবিটির নতুন গান। তবে প্রয়াত আব্দুল গফুর রবীন্দ্রনাথ বর্ষার গানে প্রেমের প্রকাশ করেছেন নানা আঙ্গিকে। কখনো প্রকৃতি, কখনো মানব, আবার কখনো ঈশ্বর প্রেমের শুদ্ধ রূপ দেখিয়েছেন তিনি। এবং বর্ষার সাথে রবীন্দ্রনাথ যেভাবে প্রেমকে সংযুক্ত করেছেন এবং যেভাবে প্রেমকে উপস্থাপন করেছেন, এটা একটা অসাধারণ এবং অনবদ্য সৃষ্টিশীলতা। প্রেমের সাথে যে বর্ষার সংযুক্ততা, এটা একটা অপরূপ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের মধ্যে একটা ব্যঞ্জন সৃষ্টি করেছে। দুরন্ত বাতাসে মেঘের পরে মেঘ জমেছে, শ্রাবণ তুমি বাতাসে, ছায়া ঘনাইছে বনে বনে, অনেক কথা বলার ছিল। এই রকম 2 ডজনেরও বেশি বর্ষার গান গেয়ে শোনান সংগঠনটির নবীন ও প্রবীণ শিল্পীরা। যে নতুন নতুন প্রতিশ্রুতিশীল শিল্পী তাদেরকে সুযোগ করে দিচ্ছে এবং তাদেরকে বিকশিত করতে এবং প্রস্ফুটিত করার একটা বিরাট একটা সুযোগ নন্দন করছে, বা নতুন শিল্পীদের পৃষ্ঠপোষকতা করছে এবং সাথে সাথে একটা স্রোতের সৃষ্টি করছে। পঞ্চকবির গান দিয়ে প্রতি 3 মাস পর পর সঙ্গীত সংগঠন নন্দন নিয়মিত সঙ্গীত আসরের আয়োজন করে। তবে এবারের আসরটি সাজানো হয়েছিল শুধুই রবীন্দ্রনাথের বর্ষার গান দিয়ে। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা। চলছে আনন্দযোগ, ফিরছি কিছুক্ষণ পর।